নন্দীগ্রামে পা ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী, কি বলবেন? এগুলো কি বলার বিষয়? উনি চোট পাচ্ছেন, সুস্থ হয়ে উঠুন, সুস্থ হয়ে সুস্থ মস্তিষ্কে তিনি বলুন কিভাবে চোট পেলেন। তা না হলে সাম্প্রতিককালে এই চোটটা পেয়েছেন এই নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। আরও যেটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে, জানি না, একজন মানুষ মাথায় চোট পেলেন, সেখান থেকে রক্তের ধারা বয়ে যাচ্ছে তার মুখ ব্যাপী, কিন্তু তার সেই চোট পাওয়ার সঙ্গে সঙ্গে কেউ সেটাকে রক্তধারা বন্ধ করার চেষ্টা করলেন না, মুখ টুক পুছিয়ে দিলেন না। এটা ভাবা যায় না। আমরা তো ছেলেবেলা থেকে এরকম অনেক ঘটনা আমাদের নিজেদের জীবনে বা প্রতিবেশীর জীবনে ঘটেছে। প্রাথমিক কাজটা আমরা করি, কেউ চোট পেলে সঙ্গে সঙ্গে যেখানে চোট পেয়েছেন তাতে রক্তটা না বেরোয় সেটাকে বন্ধ করার প্রবণতা, কিন্তু সেটা না করে এরকম ছবি টবি যারা তুললেন বা যারা তুলতে দিলেন, এ নিয়ে খুব তাদের বিবেচনা বোধের প্রতি প্রশ্ন থেকে যায়। রাত 10:30টার সময় এসএসকেএম এর ডাইরেক্টর অন ক্যামেরায় বলেছিলেন, উইদিন দ্য ভিসিনিটি অফ হার হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ পিছন থেকে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান, আর সেই কারণেই কপালে চোট লাগে। কিন্তু কিভাবে এই ধাক্কা লাগলো সেই প্রশ্ন রয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতেই তিনি আবার বলেন, কেউ তাকে ধাক্কা মেরেছে এরকমটা তিনি বলতে চাননি। মুখ্যমন্ত্রী পড়ে যাবার সময় পিছন থেকে ধাক্কা অনুভব করেছিলেন, এটাই বলতে চেয়েছেন। আসলে ডিরেক্টর প্রথমে যেটা বলেছেন সেটাই হচ্ছে চিকিৎসাগত দিক থেকে সঠিক কথা। যেখানে চোট পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণ বোধ বুদ্ধির থেকে মনে হয় ধাক্কা দিয়েই এরকম হয়েছে। আর তার উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে আপনি এই মন্তব্যটা প্রত্যাহার করুন। তো তিনি সেই মন্তব্যটাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এইসব করেই তো আরও মানুষের মনের মধ্যে প্রশ্ন তৈরি করছেন ওরা। পারিবারিক স্তরে কেউ পড়ে যেতেই পারেন, চোট লাগতেই পারে, সেটা তো সাধারণ অন্য কোনো মানুষের ক্ষেত্রে যেমন হয়, এক্ষেত্রে যদি সেই স্বাভাবিক আচরণ করা হতো তাহলে তো প্রশ্ন উঠতো না। গোটা আচরণটাই একটু অস্বাভাবিকতার সঙ্গে যুক্ত, এই জন্যই এত প্রশ্ন উঠছে। স্যার, একটা প্রশ্ন তো থেকেই যায় যে একজন এত হাই প্রোফাইল ব্যক্তিত্ব, তার বাড়িতে কি কোনো ফার্স্ট এইড বক্স ছিল না? এবং কালীঘাট থেকে এসএসকেএম অবধি ক্ষততে কোনো রকম প্রলেপ না দিয়ে রক্ত গড়াতে দেওয়া হলো কেন? আমি বললাম তো, এই আচরণগুলোই অনেক বেশি প্রশ্ন তুলে দেয়। যে সাধারণ মানুষের মতো আচরণ যদি হয় তাহলে এই প্রশ্নগুলো তো ওঠে না। এই জন্যই বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করছেন। আমি তবু আশা করব তিনি সুস্থ হবেন, সুস্থ মস্তিষ্কে তিনি যা ঘটনা ঘটেছে তার বিবরণ দেবেন। স্যার, আপনি কি এর মধ্যে কোনো অন্তর্ঘাতের সম্ভাবনা দেখছেন? না, এইসব অন্তর্ঘাত ও সমস্ত কিছু না। অন্তর্ঘাত আবার কি? এইসব গপ্প তৈরি করে বাজার গরম করার চেষ্টা করাটা হচ্ছে একটা নিম্ন ধরনের প্রচার কর্মসূচি। বাবুন দলের বিরুদ্ধে সরব হওয়ার পরই সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসূনের চেয়ে অনেক যোগ্য প্রার্থী থাকলেও তাকেই প্রার্থী করা হয়নি বলে তিনি প্রশ্ন তোলেন। এমনকি এও হুঁশিয়ারি দেন পরবর্তীকালে যে প্রসূনের বিরুদ্ধে নির্বাচনে নামবেন এবং প্রয়োজনে নির্দল প্রার্থী হয়ে লড়বেন। কি বলবেন? আসলে তৃণমূল, বিজেপি, এই দলগুলোর তো নির্দিষ্ট কোনো আদর্শ নেই, নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই। এদের অধিকাংশটাই হচ্ছে ব্যক্তি প্রচার আর কুৎসামূলক চিন্তার মধ্য দিয়ে তোলাবাজি, কাটমানি এসব সংগ্রহ করা। অর্থাৎ তাদের মধ্যে যেহেতু কোনো রকম আদর্শগত বন্ধন নেই, তাই সামান্য ঘটনায় ব্যক্তিগত কারণে অকারণে এই সমস্ত ঘটনা ঘটে যায়। আজকে তো এটা দেখতে হবে যে তৃণমূল দল এবং বিজেপি দল উভয়ই নির্ভর করছে দুর্নীতিগ্রস্ত টাকার উপরে, ইলেকট্রাল বন্ড। এখন এই ইলেকট্রাল বন্ডের টাকা আসছে, সহজ উপায়ে টাকা আসছে দুর্নীতিগ্রস্ত লোকেদের কাছ থেকে। সেই দুর্নীতিগ্রস্ত লোকেরা দলের মধ্যে এমন সব লোককেই চাইবেন যারা তাদের দুর্নীতিকে সমর্থন করতে পারেন। এ নিয়ে তো বিরোধ হতেই পারে। একজন মনে করতেই পারে যে আমার থেকে ও কী করে ভালো দুর্নীতিগ্রস্ত হলো, আমি আরও একটু বেটার দুর্নীতিগ্রস্ত, অথবা আমাকে কেন দেওয়া হবে না। এই রকম বিরোধ ওদের মধ্যে থেকে যেতেই পারে এবং থেকে যাবেও এইসব দলের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 12 বছর মুখ্যমন্ত্রী হওয়ার পরও আজও টালির চালের তলায় থেকেই মানুষকে পরিচালনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? আমি জানি না এটার মধ্যে কিসের গৌরব বা কিসের স্তুতি। উনি কীভাবে আছেন না আছেন, কী পর্যায়ে আছেন সেটা ওই অঞ্চলের মানুষ জানেন। যারা ওকে আগে দেখেছেন, এখন দেখছেন। ওর পরিবারের লোকজনের সম্পদ বৃদ্ধির পরিমাণ দেখছেন, অভিষেকের সম্পদ বৃদ্ধির পরিমাণ দেখেছেন। তিনি দুঃখ করে বলেছেন পিসি যে ভাইপোরা আমার কী করে খাবে, তার সমস্ত সম্পত্তিটি বাজেয়াপ্ত করে নিল। এখন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পদ তৈরি হচ্ছে, তা সেটা বাহানা হলো টালির তলায় থাকলাম কি থাকলাম না, এটা কোনো বিচার্য বিষয় নয়।
তিনি সরকারি প্রশাসনকে ব্যবহার করে অর্থোপার্জন করছেন। অর্থোপার্জনের অনেক পদ্ধতি আছে। একটা তো পদ্ধতি, তিনি তার লেখা বই, যে বই পাঠ্য কিনা তা আমি জানি না, পাঠ্যোপযোগী কিনা, সে বই সরকারি দপ্তরে কেনা হচ্ছে, কিনতে বাধ্য করা হচ্ছে, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন হচ্ছে। তো এটা একটা দুর্নীতি, এবং সেই দুর্নীতি করছি, দুর্নীতির সাফাইয়ের জন্য আমি টালির ছাদে আছি। এই সমস্ত যুক্তিহীন অর্থহীন কথা বলার মধ্য দিয়ে ওরা মনে করে ভারতবর্ষের ভোটাররা, পশ্চিমবঙ্গের ভোটাররা মস্তিষ্কহীন, তাই এইসব কথা তারা বলার চেষ্টা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক একটা ইয়ং ছেলে, কিছু তো একটা করতে হবে, বিয়ে করেছে, দুটো বাচ্চা আছে, না হলে খাওয়াবে কি করে, ঘরে বসে থাকলে তো আর খাবার পাবে না, ওর একটা বিজনেস ছিল, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। হ্যাঁ, কিছু একটা করতে হবে, তো চুরি ডাকাতিও করতে হবে, সেটাই তো উনি বলতে চাইছেন। কিসের বিজনেস ছিল? সেই বিজনেসটা বাজেয়াপ্ত হওয়ার প্রশ্ন এলো কেন? এবং তদন্ত তো ঠিকমতো হলে পরে তো আরও গভীরে চলে যাওয়া যাবে। মমতার সম্পত্তি আসে কোত্থেকে, সবই তদন্তের আওতাভুক্ত হওয়া দরকার। হচ্ছে না তো তদন্ত, আমরা তো সে কথাই বলছি যে হচ্ছে না তদন্ত সঠিকভাবে। তার কারণ আজকে জাজ্জল্যতম দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রাল বন্ডের দুর্নীতির প্রতিযোগিতায় মোদি এবং মমতা পাশাপাশি আছেন। অতএব তারা দুজনেই দুর্নীতিকে লালন পালন করেই বেঁচে থাকবেন। সঠিকভাবে দুর্নীতি বিরুদ্ধে তদন্ত সঠিকভাবে হয়ে যুক্তিসঙ্গত পরিণতির দিকে যাবে, এটা মোদি অমিত শাহ চাইবেন না, চাইছেন না। সেই জন্য আজও এত দুর্নীতি হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের বুকে কোনো একটা নির্দিষ্ট পরিণতির দিকে গেল না। আমরা দেখলাম অ্যালকেমিস্ট অর্থলগ্নি মামলার তদন্তে নেমে তৃণমূলের 10,29 লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি বলবেন? এই 10,29 লক্ষ তো কিছুই না, এটা তো একটা ক্ষুদ্র অংশ। মমতার রাজনৈতিক উত্থানের পেছনে রয়েছে চিটফান্ডের টাকা, এটা আমি আজকে না বহুদিন থেকে বলে আসছি। এবং সেই চিটফান্ডের দুর্নীতির জন্য সুপ্রিম কোর্ট থেকে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই তদন্ত কোথায় থমকে গেল? কেন থমকে গেল? কার নির্দেশে থমকে গেল? এই চিটফান্ড আর দুর্নীতির সঙ্গে যুক্ত যিনি হেফাজতে ছিলেন, তিনি আজকে তৃণমূল দলের মুখপাত্র। তিনি তার এক নেতাকে বলছেন বিজেপির লোক, অথবা একসঙ্গে ঘর করছেন। তৃণমূলটা হচ্ছে বিজেপির বি টিম। সেই জন্যই তৃণমূলের বিরুদ্ধে এই সমস্ত তদন্তে যা পদক্ষেপ নেওয়া দরকার, কোনো পদক্ষেপ প্রশাসনিকভাবে নেওয়া হচ্ছে না, নেওয়া হবে না। এই একমাত্র আমরা আদালতে দৌড়চ্ছি বলে আদালতের চাপে কিছু কিছু ব্যবস্থা হচ্ছে।